আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের পর এবার ঢাকায় এলো ভারতীয় চিকিৎসক দল। বুধবার রাত 10টায় ঢাকায় পৌঁছান তারা। 4 সদস্যের এ দলের মধ্যে দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ 2জন চিকিৎসক আর অন্য 2জন নার্স রয়েছেন। তারা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন। মাইলস্টোন ট্র্যাজেডিতে এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 57 জন। এর মধ্যে 45 জনই ভর্তি ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আব্দুর রহিম। তার কাছ থেকে জেনে নেব সেখানকার সার্বিক পরিস্থিতি। রহিম, বেশ কজন শিক্ষার্থীর অবস্থা এখনো সংকটাপূর্ণ, সেখানকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, আমি বর্তমানে রয়েছি বার্ন ইনস্টিটিউটের সামনে। গতকালকে কিন্তু ভারতীয় একটি 4 সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ দল কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে এবং তারা আর কিছুক্ষণ পরেই কিন্তু সম্মিলিত সামরিক হাসপাতালে সিঙ্গাপুরে যে সদস্যরা রয়েছেন, সিঙ্গাপুরে যে বিশেষজ্ঞ টিম বাংলাদেশে এসেছেন তাদের সঙ্গে তাদের একটি পরামর্শ মিটিং হওয়ার কথা রয়েছে। তারপরেই কিন্তু যেসব আশঙ্কাজনক রোগী রয়েছে বা যাদের এখনো অবস্থা সংকটাপূর্ণ রয়েছে তাদেরকে কিন্তু তাদের বিষয়ে কিন্তু পরামর্শ দেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও কিন্তু বার্ন ইনস্টিটিউটে টোটাল 45 জন শিক্ষার্থী কিন্তু এখনো ভর্তি রয়েছে, তার মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বিভিন্ন হাসপাতালে আরও 12 জন ভর্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। গভীর রাতে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রাত 2:52 তিনি গুলশানের বাসায় পৌঁছান। এর আগে রাত 1:15টার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। তার চিকিৎসকরা জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। এদিকে চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 4 মাস পর গত 6 মে যুক্তরাজ্যের লন্ডন থেকে চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসাবে আজ ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা ও জনসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 10টায় জেলার সার্কিট হাউস মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কাউতলি মোড় থেকে পদযাত্রা শুরু করবেন তারা। শহরের ফারুকি পার্ক সড়ক, মোরাইল কলেজ মোড়, টিএ রোড প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে এসে সমাবেশ করবে দলটি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। জনসভা শেষে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। চট্টগ্রাম বন্দরের জট কমাতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা 475টি পণ্যবাহী কন্টেনার নিলাম কার্যক্রম শুরু করেছে কাস্টমস। এর মধ্যে শেষ হয়েছে প্রথম দফায় 125টি নিলাম। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় সবকিছু হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সাকিব আল হাসান। আইনি জটিলতা সহ নানা কারণে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা কন্টেনারের সংখ্যা প্রায় 10,000। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব কন্টেনার দখল করে আছে বন্দর ইয়ার্ডের বিশাল অংশ। এতে তৈরি হচ্ছে জট। 2013 থেকে 2023 সালের মধ্যে আমদানি করে নির্ধারিত সময়ে খালাস না হওয়া পণ্যগুলোকে পরিত্যক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগুলো নিলাম, বন্টন ও ধ্বংস কার্যক্রম শীর্ষক বিশেষ আদেশ অনুযায়ী নিলামে তোলা হবে। পরিত্যক্ত এসব কন্টেনার বন্দরের জায়গা সংকটের অন্যতম কারণ হয়ে উঠেছে। এই পণ্যগুলা বহুদিনের পুরাতন। আমরা ইম্পোর্টারকে চিঠি দিয়েছি মালগুলা নিয়ে যাওয়ার জন্য, তারপরেও মালগুলা তারা নিয়ে যায় নাই এবং এই মালগুলা না নেওয়ার কারণে বন্দরে একটা কন্টেনার জটেরও বিষয় আছে যে আমরা রেগুলার কন্টেনার হ্যান্ডেলিং করতেও কিন্তু সমস্যা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, নিলামের মাধ্যমে এসব কন্টেনার সরানো গেলে একদিকে জায়গা খালি হবে, অন্যদিকে আয়ও হবে। এখন যদি 470 বা 75 কন্টেনার যদি অকশন হয় তাহলে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা কিছুটা হলেও খালি হবে এবং এই প্রক্রিয়াটা চলতে থাকলে আমরা আশা করছি যে আমাদের অকশন কন্টেনারের ইয়েটা একেবারে নিম্ন পর্যায়ে নেই। সাকিব আল হাসান, আরটিভি।
দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বন্দরের কন্টেনারের নিলাম কার্যক্রমের সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে নিলাম কার্যক্রমের প্রক্রিয়া কিন্তু শুরু করেছেন। এনবিআর অনুমতির সাপেক্ষে চট্টগ্রাম কাস্টম হাউস কিন্তু আসলে তাদের যেই কাগজপত্রের প্রসেসিংগুলো আছে সেগুলো কিন্তু তারা শুরু করেছেন এবং একই সাথে যারা এই নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু বিভিন্ন ইয়ার্ডে গিয়ে এই কন্টেনার খুলে পণ্যগুলো তারা পরিদর্শন করছেন। কারণ পণ্যগুলো যদি তারা আসলে না দেখে তাহলে কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে না কোন পণ্যের আসলে কি দাম নির্ধারণ করা হবে। সেই জন্য যারা এই পণ্যগুলো নিলামে অংশ নেবেন তারা কিন্তু আসলে সেখানে গিয়ে সরজমিনে গিয়ে তারা কিন্তু দেখছেন এবং বন্দর কর্তৃপক্ষ এই পণ্যগুলো দেখার জন্য কিন্তু তাদেরকে 6 দিনের একটা সুযোগ দিয়েছেন। সেই সুযোগে তারা কিন্তু প্রত্যেকটা পণ্য কিন্তু তারা দেখে নিতেন। এই পণ্যগুলোর মধ্যে কিন্তু রয়েছে আসলে মেশিনারিজ রয়েছে, ফেব্রিক্স রয়েছে এবং একই সাথে টাইলস রয়েছে, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি রয়েছে এবং এগুলি কিন্তু আগামী 30 তারিখ এই দরপত্র খোলা হবে। এরপরেই কিন্তু আসলে কে পাচ্ছেন সর্বোচ্চ দরদাতা তাকে কিন্তু সেই হিসেবে তাকে বুঝিয়ে দিবে। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব তিনি জানিয়েছেন 475টি কন্টেনার যদি আসলে দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে নিলাম করা যায় তাহলে কিন্তু জাহাজে করে যে নতুন আরও কন্টেনার আছে সেগুলো তারা ঠিকমতো রাখতে পারবেন। চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে কিন্তু আসলে 40,000 কন্টেনার রয়েছে, তার মধ্যে কিন্তু 10,000 কন্টেনার পরিত্যক্ত। যেই 10,000 কন্টেনার নিলাম তোলা হচ্ছে সেই 10,000 কন্টেনার 2013 সাল থেকে 23 সাল পর্যন্ত যেগুলি ছিল সেগুলি কিন্তু নিলাম দিচ্ছে এবং আমদানিকারকরা বিভিন্ন কারণে হয়তো এই পণ্যগুলো নিচ্ছেন, কোনো কাগজপত্র গাফিলতি ছিল কিংবা নিতে অনীহা, সেরকম পণ্য কিন্তু তারা নিলাম তুলছেন। তবে এই 475টি কন্টেনার নিলাম দেওয়ার পরে কিন্তু পরবর্তী ধাপে তারা কিন্তু আরও নিলাম দিবেন বলে জানিয়েছেন। যেহেতু 10,000 কন্টেনার যত দ্রুত সময়ের মধ্যে আসলে এই নিলাম প্রক্রিয়া শেষ করতে পারবেন ততই কিন্তু বন্দরের জন্য সুবিধা এবং একই সাথে এই নিলাম করে সরকার বড় একটি অর্থ পাবেন বলে ধারণা করা হচ্ছে। সাদিয়া, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ নিলাম নিয়ে। ধন্যবাদ। টানা 3 দিন সরকারি ছুটির পর 24 জুলাই কারফিউ শিথিল করে পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। অথচ তখনও দেশ উত্তাল। কাগজে কলমে একাধিক দাবি থাকলেও মুখে মুখে সবার সরকার পতনের এক দফার স্লোগান। মৃত্যুর মিছিলও থেমে নেই। চিকিৎসাধীন 3 জন যুক্ত হয় শহীদের কাতারে। খান আলামিনের রিপোর্টে দেখুন বাকিটা। স্বৈরাচার পতন আন্দোলনে কত মানুষই তো প্রাণ দিল। শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, এমন কত নামই তো ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। কিন্তু 24 জুলাই যে 9 জনকে এখানে দাফন করা হলো তাদের তো কোনো পরিচয় নেই। তাদের মা বাবা, বাড়িঘর, তাদের নাম কেউ জানে না। তাদের পরিচয় কেবল একটাই, অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা কেবল 9 জনই নয়, 22 থেকে 31 জুলাই রায়ের বাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় 44 জনকে, যাদের অধিকাংশই ছিলেন জুলাই যোদ্ধা। সবুজের নিচে শুয়ে থাকা নিথর দেহগুলো পায়নি স্বজনের শেষ ছোঁয়া। আমরাও আতঙ্কে ছিলাম। এখানে উপর দিয়ে হেলিকপ্টার যায়, আমাদের এদিক দিয়ে হেলিকপ্টারটা গেছে, যাতায়াত করছে, তো আমরা একটু শঙ্কিত ছিলাম। ফজর নামাজ পড়লে এখানে দোয়া হয়, বেওয়ারিশ লাশের জন্য আগে হয়। যাদের কেউ নাই, যাদের কেউ আসে না, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো, তাদের তুমি জান্নাত দাও। স্বৈরাচারের দমন পীড়নে মৃত্যুর মিছিল দিনকে দিন লম্বা হতে থাকে। 24 জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 3 জনের নাম যুক্ত হয় আবু সাইদ মুগ্ধদের তালিকায়। সংখ্যাটা ছাড়িয়ে যায় 200। আন্দোলন নিয়ন্ত্রণে দেশ জুড়ে ধরপাকড়, হামলা, মামলা আর আদালতকে ঢাল বানিয়ে জোরদার করা হয় রিমান্ডে নির্যাতন। এদিন বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী গ্রেপ্তার হয় প্রায় 1,500। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক দেখাতেও মরিয়া হয়ে ওঠে হাসিনা প্রশাসন। টানা 3 দিনের সরকারি ছুটির পর ঢাকা ও আশপাশের জেলায় কারফিউ শিথিল, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলে দেয়া, আন্তজেলা বাস, ট্রেন, লঞ্চ আংশিকভাবে চালু করা, ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরায় চালু, এমন নানা সিদ্ধান্ত নেয় সরকার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবু বাকের মজুমদারকেও 5 দিন গুম রাখার পর ছেড়ে দেওয়া হয় একই উদ্দেশ্যে। এদিন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে শেখ হাসিনা পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বলেন। সাংবাদিকরাও দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল। খান আলামিন, RTV, ঢাকা। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সুজন মিয়া। 380টি গুলির স্প্লিন্টার বহন করে দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আয় রোজগার বন্ধ হওয়ায় 3 সন্তান নিয়ে বিপাকে তার স্ত্রী। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার আকালু গ্রামের সুজন মিয়া সংসারে সচ্ছলতা আনতে ঢাকায় অটোরিকশা চালাতেন। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছিল তার স্বভাব। তার সে মনোভাবই কাল হয়ে দাঁড়িয়েছে জীবনে। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হন সুজন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছে তার পরিবার। ধার দেনা করে কিছুদিন চিকিৎসা চললেও বর্তমানে তা বন্ধ রয়েছে। স্পিন্ডার মনে করেন এখন 300-350 উপরেই আছে। প্রচন্ড ব্যথা, অনেক কষ্ট হয় চলাফেরা। 3 লাখ টাকার উপরে এই মনে করেন দেনা আছি। এখন টাকা পাবো কোথায় এটা বললে তো আর কেউ আমাদেরকে দিব না। স্বামীর উপার্জন বন্ধ হয় সংসারের হাল ধরেছেন স্ত্রী নূপুর বেগম। ঘরে বসে রয়েছে আজকে যাবত 9 মাস। এখন তো আর মনে করেন সংসার চলতেছে না। আমার খুব কষ্টে গেতেছে। পোলায় পরীক্ষা দিবার চাইতেছে না। পোলায় কয় যে পরীক্ষা দিমু, এখন পরীক্ষার ফিস হয়েছে 800 টাকা। অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ এলাকাবাসীর। এখন ওদের স্বাভাবিক জীবন যাপনের জন্য সরকারিভাবে বড় পদক্ষেপ এবং সহযোগিতা দরকার। ঘুরতে আছে টাকা পয়সা নিয়ে কেউ কর্জ দাও, কে দেয় না সময় কারা দিব। কারোর কাছে টাকা পয়সা কর্জ ধার করে আনে না, চলে কিস্তি আছে ঘর ভাঙা। আহত জুলাই যোদ্ধা সুজনকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান। সরকারি যে কোনো সাহায্য পাওয়া মাত্রই যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সে ব্যাপারে সবসময় আমরা তাদের পরিবারের সাথে খোঁজখবর রাখতে আসছি এবং তাদেরকে আমরা স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসন থেকে চিন্তা করি। সুজনের সুচিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের। তাদের মতো সাধারণ মানুষের আত্মত্যাগেই নতুন বাংলাদেশের স্বাদ পায় জাতি। তাই তাদের সহযোগিতা করা সরকারের নৈতিক দায়িত্ব বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। এবার নিচ্ছে হাইসেন সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির কারণে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে, জাতিসংঘের শীর্ষ আদালতের রায়। এবং সব শঙ্কা কাটিয়ে ভারতের উপস্থিতিতেই আজ শুরু হচ্ছে এসিসি সভা। থাকছে বয়কটের ঘোষণা দেওয়া আফগানিস্তান, ওমান, শ্রীলঙ্কাও। জনবল সংকটে ঝিনাইদহের কালীগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি এখন অনেকটাই পরিত্যক্ত। কোটচাঁদপুর চুয়াডাঙ্গা মহাসড়কের পাশেই আধুনিক ভবনটি কোনো এক সময় ছিল এলাকার মানুষের স্বপ্ন। মাতৃমৃত্যু হ্রাস, শিশু রোগের উন্নত চিকিৎসা ও নিরাপদ প্রসবের লক্ষ্যে 2022 সালে হাসপাতালটি উদ্বোধন করা হয়। কিন্তু জনবল সংকটে হাসপাতালটি এখন অচল। ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নেই ডাক্তার, নার্স, প্রয়োজনীয় স্টাফ সহ পর্যাপ্ত ঔষধ। ধুলায় নষ্ট হয়ে যাচ্ছে অপারেশন থিয়েটার, অকেজো যন্ত্রপাতি সহ পানির লাইন। হাসপাতাল ভবন থাকলেও চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। প্রতিদিন গর্ভবতী নারী সহ মা শিশুরা সেবার আশায় আসেন ঝিনাইদহের কালীগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে। কিন্তু ডাক্তার না থাকায় হতাশ হয়ে ফিরতে হয় তাদের। আমরা কালীগঞ্জবাসী মাতৃত্ব চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আধুনিক মানের মা ও শিশু হাসপাতাল স্থাপিত হলেও জনবল নিয়োগ না থাকার কারণে এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি নিয়মে এখানে 12 জন জনবল থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র 4 জন। আমাদের লোকবল
অনেক কম, ওষুধপত্র মানে সাপ্লাই বর্তমান নাই। লোকবলগুলো যদি সব কিছু থাকে তাহলে বা ঔষধপত্র যদি থাকে, এইগুলো সবগুলো থাকলে সমস্ত কিছুর সমন্বয় মিলে থাকলে এখানকার সেবাটা ভালো হবে। এদিকে হাসপাতালটি ভৌগোলিকভাবে চমৎকার জায়গায় তৈরি হয়েছে, কিন্তু জনবল না থাকায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। আমাদের এই হাসপাতালটার লোকেশন এমন জায়গায় আশেপাশ থেকেও সেবা নিতে পারবে। তো এ বিষয়ে আমাদের উপপরিচালক স্যারকে আমরা অনুরোধ করছি, স্যারও সর্বোচ্চ চেষ্টা করছেন এই জনবল ঘাটতিটা মেটানোর জন্য। তৃণমূলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটি সচল করার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে নেই পাবলিক টয়লেট, ফলে যত্রতত্র মলমূত্র ত্যাগে দূষিত হচ্ছে পরিবেশ, তৈরি হচ্ছে দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি। অথচ প্রতিদিন এই পথে যাতায়াত করেন কয়েক লাখ মানুষ। প্রকৃতির ডাকে সাড়া দিতে না পারায় চরম দুর্ভোগের শিকার হন তারা। টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। এ চিত্রই বলে দেয় টঙ্গী স্টেশন রোডের পরিবেশ কতটা অস্বাস্থ্যকর। মলমূত্র, আবর্জনা, দুর্গন্ধ আর মশামাছির উপদ্রবে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। স্টেশন রোড দিয়ে প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন কয়েক লাখ মানুষ। অনেকেই দীর্ঘ পথ ভ্রমণ করে এই স্থানটিতে নামেন, কিন্তু প্রকৃতি ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলেও এখানে কোনো পাবলিক টয়লেট না থাকায় বিপাকে পড়েন যাত্রী ও পথচারীরা। বিভিন্ন লোকজন যাওয়া আসা করে, লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা করে। এখানে পাবলিক টয়লেট নাই, তো একটা পাবলিক টয়লেট হলে সবার জন্য সুবিধা হতো। উপায় না থাকায় অনেকেই উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করছেন। এতে দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ। ছোট ছোট ছেলে মেয়েরা ভাত করতে পারে না, রাস্তার পাশে বসে যায়। অনেক সময় মা বোনেরা দৌড়ে মেডিকেলে বা এখানকার ক্লিনিকে চলে যায়। খুবই দুর্গন্ধ, আমরাই নিতে পারি না, তাহলে ছোট বাচ্চা শিশু কিভাবে নিতে পারবো? পাবলিক টয়লেট স্থাপনের দাবি জানালেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। টঙ্গী স্টেশন রোড এলাকায় কোনো ধরনের গণশৌচাগার বা পাবলিক টয়লেট নেই। না থাকার ফলে প্রতিদিন দূর দূরান্ত থেকে আগত লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা পড়ছেন বিড়ম্বনায়, এবং অপরদিকে দূষিত হচ্ছে পরিবেশ। প্রতিদিন নতুন নতুন রোগে আমরা আক্রান্ত হচ্ছি পরিবেশ দূষণের ফলে। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশন প্রকৌশলীর। টয়লেট করার চেষ্টা করেছে, ওখানে দেখলাম যে আমরা টাইলস করেছি, কিন্তু দেখা যাচ্ছে লাইন ধরে দোকান বসে গেছে। আমি যে পেলোডা ড্রামটা নিয়ে গিয়ে ওই দোকানগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করি। আমরা চেষ্টা করবো যে পুরো গাজীপুরের জায়গাটা টয়লেট দিয়ে কভার করার জন্য একটা আমরা প্রোটোটাইপ শুরু করেছি কাজ। সাকিব আল হাসান, RTV। নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 5 জনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার সন্ধ্যায় তাদের মৃতদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। স্বজন সহ কান্নায় ভেঙে পড়েন স্থানীয় মানুষ। প্রিয়জন হারানোর আহাজারিতে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশের। এদিকে নিহত জাহিদুলের 2 ছেলে দেশের বাইরে থেকে আসার পর আজই ধর্মদহ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। বুধবার সকালে অসুস্থ আত্মীয়কে দেখতে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারা যান তারা। এ ঘটনায় মাইক্রোবাসের চালকও নিহত হন। তাই এখান থেকে ওই জাহিদুলের বউ, জাহিদুলের শাশুড়ি, জাহিদুলের শালি, জাহিদুলের বোন, আর আমার বাড়িতে আমার বউ আর ওর বোন, এটাও হলো আমার আর এক ভাই, মেজো ভাই, আমার ছোট মিজানুর। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিশেষ সুবিধায় ঋণ পুনর্গঠন বা পুনর্তফসিলের সুযোগ ব্যাংকের উপর ছেড়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। রাজনৈতিক পট পরিবর্তন সহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতাদের নীতি সহায়তার আওতায় ডাউন পেমেন্ট, ঋণের মেয়াদ সহ বিভিন্ন শর্ত শিথিল করতে পারবে ব্যাংক। 50 কোটি টাকার কম ঋণের ক্ষেত্রেও বিশেষ সুবিধা কার্যকর করা যাবে। বাংলাদেশ ব্যাংক শিগগিরই এ সংক্রান্ত একটি সমন্বিত সার্কুলার জারি করবে বলে জানা গেছে। নীতি সহায়তার জন্য বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে 1200-র বেশি আবেদন জমা পড়েছে। এসব আবেদন নিষ্পত্তির বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংকের উপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছে পুনর্গঠিত কমিটি। তবে জটিল কেসগুলো বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির কারণে এখন থেকে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে, এমনই যুগান্তকারী এক রায় দিয়েছে
জাতিসংঘের শীর্ষ আদালত। এমনকি অতীতে কারা কি পরিমাণ গ্রিনহাউস গ্যাস ছেড়েছে সেটাও বিবেচনায় আসতে পারে বলেও রায় জানানো হয়। আদালত বলেছে উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিপূরণ দাবি করতে পারবে। যদিও এই রায় বাধ্যতামূলক নয়, তবে বিশেষজ্ঞরা বলছেন এই রায়ে বৈশ্বিক প্রভাব গভীর হতে পারে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর জন্য এটি একটি বড় জয়। 2019 সালে একটি ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে এই মামলার সূচনা করে প্যাসিফিক দ্বীপপুঞ্জের কিছু তরুণ শিক্ষার্থী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আছড়ে পড়েছে দুর্ভিক্ষের ঢেউ। অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 111 জনে। এছাড়া বুধবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে 2 জন সাংবাদিক সহ নিহত হয়েছে অন্তত 100 জন। এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সামদানি প্রত্যয় রিপোর্ট। চারিদিকে মৃত্যুর হাতছানি, পাশাপাশি তীব্র ক্ষুধার সঙ্গে লড়াই। ইসরায়েলি হত্যাযজ্ঞে বিভীষিকাময় গাজা উপত্যকায় প্রতিনিয়ত তীব্র হচ্ছে খাদ্য সংকট। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গেল 80 দিনে প্রবেশ করেনি কোনো খাদ্য সহায়তা। বুধবার গাজায় খেতে না পেয়ে মারা গেছে অন্তত 10 জন। অঞ্চলটিতে শুরু হওয়া ইসরায়েলি হামলার পর থেকে এ নিয়ে অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা 111তে পৌঁছেছে, যাদের অধিকাংশই শিশু। উপত্যকাটিতে ত্রাণ নিতে গিয়েও প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে অসংখ্য ফিলিস্তিনি। বুধবার বিতর্কিত সংস্থা GHF-এ ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারায় অন্তত 34 জন। এদিন বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত 100 জন নিহতের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। উপত্যকাটিতে আবারও সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। বুধবার বিমান হামলায় স্থানীয় এক গণমাধ্যমের 2 জন সাংবাদিক প্রাণ হারান। এ নিয়ে উপত্যকাটিতে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো 231 জনে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে এখনও সফরের তারিখ নির্ধারিত হয়নি। এ সফরে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে 60 দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নে বৈঠক করবেন তিনি। তবে ইসরায়েল পুরোপুরি সৈন্য প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে না নেয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সামদানি প্রত্যয়, RTV। অবশেষে সব শঙ্কা কাটিয়ে ভারতের উপস্থিতিতেই হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা। ঢাকার একটি 5 তারকা হোটেলে আজ শুরু হতে যাওয়া এই সভায় ভারতের পাশাপাশি আফগানিস্তান, ওমান, শ্রীলঙ্কার প্রতিনিধিরাও যোগ দেবেন। এর আগে এই সভা বয়কটের ডাক দিয়েছিল দেশগুলো। তবে সেসব শঙ্কা মাথায় নিয়ে বুধবার ঢাকায় পা রাখেন সংস্থাটির প্রেসিডেন্ট মহসিন নাকভি। সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে ভারতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে আছে শঙ্কা। রাজনৈতিক কারণে ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়েনের রেশ এই টুর্নামেন্টে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এসিসির এই সভায় ভারত ও পাকিস্তানের মনোভাবের উপরেই নির্ভর করছে এই টুর্নামেন্টের ভবিষ্যৎ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু সন্ধ্যা 6টায়। এর আগে 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছে টাইগাররা। তাই তো তৃতীয় টি-20 বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। তবে শেষ ম্যাচে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। এই ম্যাচ জিতে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার লক্ষ্য লিটন দাসের দলের। এদিকে 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়া পাকিস্তান চাইবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।